আগামী কাল তোমাদের মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার প্রশ্নপত্র বলছি, তোমাদের একটু সাজেশন নিয়ে এসেছি। তোমরা অনেকেই বলছো যে স্যার 5 নাম্বারে 3 নাম্বারে সাজেশন দেন। আমি অলরেডি দিয়েছি, 5 নাম্বারের সমস্ত সাজেশন দিয়েছি, 3 নাম্বারেরও অনেকটা দিয়েছি, তবে আজকে কিছুটা হয়তো বাকি ছিল তোমরা যেটা বলছো। তবুও আমি শেষ পর্যন্ত দেখাই এই পিডিএফটি। এটা পেইড পিডিএফ, ঠিক আছে? 49 পেজের যেটি রয়েছে এটা পেইড পিডিএফ। কেউ যদি নিতে চাও তাহলে কমেন্টে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। তো আজকে 3 নম্বরের প্রশ্নগুলো দেখাবো, যাতে তোমরা যারা নিতে পারছো না, যারা কিনতে পারছো না এটা, তারা যেন স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে? দেখো শেষ থেকে দেখাচ্ছি আমি। প্রশ্নটা হচ্ছে যে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, এটা 1 নম্বর গেল, ঠিক আছে? মাত্র 3টি করে পয়েন্ট করবে 3 নাম্বারের। তো তারপর দেখো দূর সংবেদনের ব্যবস্থার সুবিধা কী কী সুবিধা, একটা স্যাটেলাইট ব্যবস্থা, একটা আকাশচিত্র, আর একটা হচ্ছে র্যাডার ব্যবস্থা। এই 3টে ব্যবস্থা এখানে দেওয়া হয়েছে। এবার তোমরা যদি কেউ মনে করো যে স্যার পয়েন্ট দিতে হবে, পয়েন্ট তো আমার খেয়াল থাকে না, তো ঠিক আছে, পয়েন্ট যদি না খেয়াল থাকে তাহলে পয়েন্টের যে ব্যাখ্যাটা সেটা খেয়াল রাখবা, ঠিক আছে? চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। খারিফ শস্য, খারিফ শস্য আর রবি শস্যর পার্থক্যটা দেখো। খারিফ শস্য যেটা বর্ষাকালে যেসব শস্যের চাষ হয়, ঠিক আছে, এবং হয়তো গ্রীষ্মের দিকে ওঠে। আর রবি শস্য যেটা শীতকালে চাষ হয় আমরা জানি। 2 নম্বর বলছে যে বর্ষার প্রারম্ভে এবং জুন জুলাই মাসে এইগুলির চাষ শুরু হয়। আর শীতের প্রারম্ভে যেটা অক্টোবর নভেম্বরে। আর একটা হচ্ছে যে খারিফ শস্য চাষের সময় বেশি উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া প্রয়োজন, আর রবি শস্যে একটু শীতল আর শুষ্ক আবহাওয়া প্রয়োজন। পরবর্তী দেখো নদী উপত্যকা, হিমবাহ উপত্যকা ভীষণ ইম্পর্ট্যান্ট এবারের জন্য। তো মেরু প্রদেশে বরফাবৃত অঞ্চল এবং উষ্ণ ও শুষ্ক মরুভূমি অঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে নদী উপত্যকার উপস্থিতি লক্ষ্য করা যায়। আর হিমবাহ কী হয় বলো তো? এগুলো তো বরফে ঢাকা থাকে পার্বত্য অঞ্চলগুলি, এবং শীতকালে মেরু অঞ্চলেই মানে হিমশীতল মেরু অঞ্চলেই হিমবাহ উপত্যকার উপস্থিতিটা বেশি লক্ষ্য করা যায়। 2 নম্বর কি না, এই উপত্যকার আকৃতিটা ইংরেজি আই বা সরু ভি আকৃতির মতো হয়, আর এটা হচ্ছে ইউ আকৃতির মতো। 3 নম্বর নদী উপত্যকায় ক্ষয়কাজের ফলে সৃষ্ট পাথরখণ্ডগুলির আকৃতি গোলাকার ও মসৃণ হয়, আর এখানে নির্দিষ্ট কোনো আকার থাকে না এবং অমসৃণ হয়। তারপর দেখো মহাদেশীয় উপত্যকা আর উপত্যকা হিমবাহ, এখানে একটা রয়েছে ভীষণ ইম্পর্ট্যান্ট, যেটা সমুদ্রবায়ু স্থলবায়ু। যে সমুদ্রবায়ু কাকে বলে একটা দেবে, মানে সংজ্ঞা একটা দেবে, কখন দেখা যায় একটা, আর কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয় এটা একটা দেবে। তারপরে দেখো 34 নাম্বারটা, যে মৃত্তিকা সংরক্ষণের 3টি পদ্ধতি, একটু দেখে রেখো। তারপরে দেখো যে ভারতের কৃষির মুখ্য 3টি সমস্যা 3 নাম্বারের জন্য একটু ইম্পর্ট্যান্ট রয়েছে। তারপর দেখো বনভূমি সংরক্ষণের উপায়গুলি, মানে কিভাবে সংরক্ষণ করবে, এগুলো তো মুখস্থ করতে হয় না, কারণ হচ্ছে এগুলো নিজে থেকেই বানিয়ে পারবে, যে গাছ কাটা কমাতে হবে, নতুনভাবে গাছ রোপণ করতে হবে, আর এমন মানে দ্রুত বৃদ্ধি পায় সেই সব গাছ লাগানো দরকার, যাতে বনে যাতে আগুন না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে? তোমরা দেখেছো আগের বারের সাজেশন কেমন এসেছিল, আর সমস্ত সাবজেক্টেরই সাজেশন পাওয়া যাচ্ছে, তোমরা নিতে পারো হাই মাদ্রাসার। মাত্র অল্প টাকা দাম, তোমরা নিতে পারো সাজেশনগুলো। তার জন্য কমেন্টে লিঙ্ক থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেখানে সবাই যুক্ত হয়ে যাও, সেখানেও আমি 2-1টা ফ্রি নোটস দিই, ঠিক আছে? তারপর যেটা ইম্পর্ট্যান্ট রয়েছে বদ্বীপ সৃষ্টির অনুকূল পরিবেশ কী কী, একটা অবক্ষেপণের হার বেশি, একটা সুদীর্ঘ নদী ও বেশি উপনদী, তাছাড়াও নদীর স্রোতটা কম হয়। কারণ কম হয় তার কারণ হচ্ছে মোহনায় যাতে পলি জমতে পারে, সেই জন্য নদীর স্রোতটা কম হওয়া দরকার। পেডিমেন্ট আর বাজাদা, পেডিমেন্ট মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারা সম্মিলিত কাজের ফল, আর বাজাদা হচ্ছে পেডিমেন্টের সামনে বায়ু ও জলধারার মাধ্যমে বালি আর পলি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয়। 2 নম্বর এটা ক্ষয়কাজের মাধ্যমে গড়ে ওঠে, আর বাজাদা সঞ্চয় কার্যের মাধ্যমে। 3 নম্বর ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড, পান নুড়ি, মানে পাথর আর কি, পাথর নুড়ি কাঁকর ইত্যাদি দ্বারা গঠিত হয়, আর এখানে সূক্ষ্ম বালি পলিকণা দ্বারা গঠিত হয়।
রসে মতানে আর ড্রামলিন একটু ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে কোশ্চেনগুলি। কোনোটা রসে মতানো দেখো উঁচু টিলার মতো দেখতে, আর ড্রামলিন উল্টানো নৌকা বা ডিম ভর্তি ঝুড়ির মতো দেখতে হয়। রসে মতানো উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়, আর ড্রামলিন কোথায় দেখা যায়? পর্বতের পাদদেশীয় অঞ্চলে। এরপর গিরিখাত আর ক্যানিয়ন ভীষণ ইম্পর্টেন্ট। গিরিখাত খুব গভীর ও সংকীর্ণ হয়, আর ক্যানিয়ন অত্যন্ত সুগভীর ও খুব বেশি সংকীর্ণ হয়। 2 নম্বর, এর সৃষ্টি হয় নদীর উচ্চগতির বৃষ্টিবহুল পার্বত্য অঞ্চলে, আর এর হচ্ছে বৃষ্টিহীন শুষ্ক বা মরুপ্রায় অঞ্চলে। গিরিখাত ভি আকৃতির হয়, আর ক্যানিয়ন ইংরেজি আই আকৃতির হয়। আরেকটা দেখো উপগ্রহ চিত্রের প্রধান ব্যবহারগুলি, যে 3টে পয়েন্ট দিয়েছে: নিখুঁত চিত্র, জল সম্পদ নির্ধারণ, আবহাওয়ার পূর্বাভাস। তারপর দেখো মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য পায় কেন? ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে দেখো উপগ্রহ চিত্র তোলার বিভিন্ন পর্যায়গুলি। দেখো যে 2-3টে পর্যায় রয়েছে সেগুলো দেওয়া হয়েছে। যারা নোটস নিতে পারবে না তারা স্ক্রিনশট মেরে নিয়ে নিও, ঠিক আছে? এটাই সাজেশন, মেন সাজেশন নোটস কিন্তু এটাই। তোমরা যারা পিডিএফটি নিতে চাও অবশ্যই তার জন্য কিছু টাকা লাগবে, ঠিক আছে? আর যারা না নিতে চাও এখান থেকে স্ক্রিনশট মেরে নিও। উপগ্রহ চিত্রের গুরুত্ব দেখো। তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিতে জলসেচের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। এগুলো তো পারা যাবে 2-1বার যদি দেখো যে মৌসুমি বৃষ্টিপাত তো সবসময় হয় না, আঞ্চলিক বৃষ্টিপাত ঘটে, কোথাও হয় কোথাও হয় না, কোথাও বা 75 সেমির কম হয়, ঠিক আছে? যেমন আঞ্চলিক বৃষ্টিপাতের দরুন রাজস্থান, হরিয়ানা, গুজরাট প্রভৃতি এলাকায় কৃষিকাজের জন্য কিন্তু জলসেচের প্রয়োজন হয়। তারপর উচ্চ ফলনশীল শস্যের চাষ। আরেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো যে কৃষি বনসৃজন ও সামাজিক বনসৃজনের মধ্যে পার্থক্য। পরবর্তী দেখো যে বর্জ্য কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কী কী। একটা হচ্ছে জৈব বর্জ্যকে মূল্যবান সারে রূপান্তর করা। 2 নম্বর, গৃহকর্তার দ্বারা নিষ্পত্তি করা বর্জ্য পরিমাণ হ্রাস। 3 নম্বর, মাটিতে জৈব পদার্থ এবং পুষ্টির পুনর্ব্যবহার। তারপর দেখো কৃষ্ণ মৃত্তিকার 3টি বৈশিষ্ট্য। বহুমুখী নদী পরিকল্পনার গুরুত্ব ভীষণ ইম্পর্ট্যান্ট এবারের জন্য। জৈব ভঙ্গুর আর জৈব অভঙ্গুর ভীষণ ইম্পর্ট্যান্ট। ভূবৈচিত্র্যসূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র, এটা ইম্পর্ট্যান্ট। মৌসুমি বায়ুর উপর জেট বায়ুর প্রভাব, এটা অনেক সময় 5 নম্বরেরও আসে, ঠিক আছে? তারপর দেখো জল সংরক্ষণের গুরুত্ব। তারপরে কি পার্থক্য? অবরোহণ আর আরোহণ, ঠিক আছে? তারপরে দেখো নদীর নিম্নগতি কিভাবে বদ্বীপ সৃষ্টি হয়, নিম্নগতিতে বা নদীর মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠে, ঠিক আছে? এইসব প্রশ্নগুলি রয়েছে। তারপর ভারতের নগরায়নের সমস্যা ভীষণ ইম্পর্ট্যান্ট। মৃত্তিকা ক্ষয়ের 3টি কারণ। তারপর দেখো ভারতের জনসংখ্যা বৃদ্ধির 3টি কারণ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এটা হচ্ছে উচ্চ জন্মহার, সামাজিক কারণ, মৃত্যু হার কমে যাওয়া, ঠিক আছে? এইগুলো। উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার। তারপর দেখো 7 নাম্বার, ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের কয়েকটি বৈশিষ্ট্য। এখানে 3টি বৈশিষ্ট্য দিয়েছি আমি, একটা সুনির্দিষ্ট অঞ্চল, প্রস্তুত প্রকাশনা, প্রতীক চিহ্ন, এইগুলো দিয়েছি। পরবর্তী দেখো ঘূর্ণবাত আর প্রতীপ ঘূর্ণপাতের মধ্যে পার্থক্য। 3 নম্বরে এইসব প্রশ্নগুলোয় পার্থক্য বেশি রয়েছে। ইয়ারদান জীবজ্ঞান, ঠিক আছে? হতে পারে ইয়ারদানের 2টি বৈশিষ্ট্য, জীবজ্ঞানের 2-3টি বৈশিষ্ট্য, এভাবেও প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? তোমরা সব কিছু পড়ে রাখো, এবারের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ভূসমলয় উপগ্রহ, সূর্য সমলয় উপগ্রহের 3টি পার্থক্য, ঠিক আছে? তারপর এই প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট, পাঞ্জাব হরিয়ানার কৃষি সমৃদ্ধির কারণগুলি কী কী, ঠিক আছে? তারপর দেখো 3R কী ভূমিকা সেটা উল্লেখ করতে হবে। বৈপরীত্য উত্তাপটা কীভাবে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আর
বারখান ও শিব বালিয়াড়ি বা অনুদীর্ঘ বালিয়াড়ি ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলি, ঠিক আছে। তোমরা অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা যারা সাজেশন নিতে চাও তারা অবশ্যই এখনই নিয়ে নাও, আগামীকাল তো তোমাদের এক্সাম, ঠিক আছে। সাবস্ক্রাইব করো, যত সাবস্ক্রাইব করবে তত আমি তোমাদের এইসব সাজেশনগুলো আনবো, ঠিক আছে।